আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটের বাংলা সলভ সিরিজের আজকে আমাদের তৃতীয় ভিডিও। অলরেডি তোমাদেরকে আমি দুইটা ভিডিও দিয়েছি এবং একটাতে হচ্ছে 2023-24 আর একটাতে 2022-23 সেশনে বাংলা সলভ করেছি এবং আজকে আমরা 2021-22 সেশনে বাংলা দেখব। এরপরে আরো দুইটা সেশনে ভিডিও আমি তোমাদেরকে দিয়ে যাব। এখন এই যে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতেছি, এটার মাধ্যমে হচ্ছে কি, যেহেতু চবিতে বেশ পরিমাণে কি তোমার বিগত বছরের কোয়েশ্চেন রিপিট হয় বা টাইপ রিপিট হয়, এই জন্য আশা করি তোমরা যদি এই 5টা ভিডিও দেখে যাও, তুমি অন্তত 5 মার্কটা অর্জন করে সাথে আরো 1-2 মার্ক এক্সট্রা পাবা, অর্থাৎ 4-5 মার্ক কমন পাওয়ার মতো এই সিরিজটা আর কি। আর তুমি যদি 7-8 মার্ক কমন পাওয়ার মতো চাও, তাহলে আসলে তোমাকে ইন ডিটেইলস বাংলাটা পড়তে হবে, বাট আমাদের পক্ষে ওইটা দেওয়া তো আসলে সম্ভব হয় নাই। আমরা তোমাদেরকে যতটা হেল্প করা যায় সেটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। এখন দেখো 2021-22 সেশন আসলে চবিতে বাংলাতে কি কি জিনিসগুলো আসছে। প্রথম কোয়েশ্চন একটু খেয়াল করে দেখো, এখানে কি আসছে, লাঙ্গুল শব্দের অর্থ কি। লাঙ্গুল শব্দের অর্থ কি, তোমরা শব্দের অর্থ থেকে একটা কোয়েশ্চেন মাস্ট পাবা। এখন শব্দের অর্থগুলো যখন দেখতে যাবা, তখন আসলে ওই শব্দটার সাথে যেটা মিল পাবা সেটা কখনো অ্যান্সার হয় না। যেমন লাঙ্গুলের সাথে লাঙ্গল কখনো অ্যান্সার হবে না। তাহলে লাঙ্গুল শব্দের অর্থ কি, লাঙ্গুল মূলত বোঝাচ্ছে হচ্ছে কি বলতো দেখি, লেজ বোঝাচ্ছে, বা লেজ বা পুচ্ছ টাইপের কিছু বোঝাচ্ছে, লেজ। তাহলে লাঙ্গুল মানে কি, এখানে অ্যান্সারটা কি হবে, লেজ হবে, লম্বা তো কখনোই হবে না, বুঝছো? তাহলে লাঙ্গুল শব্দের অর্থ কি, লেজ বোঝানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, শব্দার্থ থেকে তোমরা একটা কোয়েশ্চেন কমন পাবা। এরপর আসো শত অব্দের সমাহার। এই যে সমাস জিনিসটা আছে, সমাস, সমাস থেকে একটা প্রশ্ন মাস্ট পাবা, পাবা মানে পাবাই, একটা দুইটাও থাকে অনেক সময়, তো একটা তো নিশ্চিত পাবা। তাহলে মনে রাখো, সমাহার, সমাহার অর্থ যখন বোঝায়, কোনো কিছু সমাহার যখন বলা হয়, তখন হচ্ছে কি দ্বিগু সমাস বলা হয়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, আরো একটা, যেমন হচ্ছে কি চার রাস্তার সমাহার। আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া চার রাস্তার সমাহার, অর্থাৎ কি চৌরাস্তা, চৌরাস্তা, তাহলে এই টাইপ অফ সমাসগুলো হচ্ছে কি মূলত দ্বিগু সমাস হয়। এখন আসো সমাস থেকে এখন কিভাবে পড়বা তোমরা, লাস্ট মোমেন্টে সমাসগুলো, প্রত্যেকটা সমাস একটু জাস্ট থিমটা দেখে যাও, মেইন থিমটা, যাতে তুমি কোশ্চেন দেখলে অন্তত বলতে পারো যে এটা হচ্ছে এই সমাস। এক্সাম্পল মুখস্থ করার মতো টাইম নাই, তুমি জাস্ট মেইন জিনিসটা একটু বুঝো, তাহলে ভাইয়া ইনশাল্লাহ সমাস থেকে একটা বা দুইটা কোশ্চেন আসলে ইজিলি অ্যান্সার করতে পারবা। এখন আমার অপশনে যে সমাসগুলো দেওয়া আছে, এইগুলো আমি একটু অ্যান্সার করে দেখি বা এগুলো একটু ব্যাখ্যা করি। তাহলে একটা অপশনে ছিল কি, বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস হচ্ছে কি, যেমন একটা এক্সাম্পল, যার কণ্ঠ নীল, নীলকণ্ঠ। মনে রাখবা, বহুব্রীহি সমাসে একটা বিশেষ্য থাকবে, একটা কি থাকবে, বিশেষণ থাকবে, এটা মনে রাখবা। এখন এই দুইটা মিলে কোন একটা তৃতীয় পার্সনকে বোঝানো হচ্ছে, কোন একটা তৃতীয় পার্সনের গুণ, কোন একটা তৃতীয় পার্সন অবস্থা, এই টাইপ অফ কিছু বোঝানো হচ্ছে। যেমন যার কণ্ঠ নীল, তাকে কি বলেছে, নীলকণ্ঠ। নীলকণ্ঠ কি, তাহলে তৃতীয় ব্যক্তিকে বোঝাচ্ছে, যেমন শিব বোঝানো হয় এটা মূলত, তাহলে তৃতীয় কাউকে বোঝানো হয়, তখন হচ্ছে কি বহুব্রীহি সমাহার, বহুব্রীহি সমাস। আচ্ছা, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি, এখানে একটা বিশেষ্য থাকবে, একটা বিশেষণ থাকবে, এবং এইটা যখন থাকবে এবং দুইটা জিনিস কি আলাদা থাকবে, যেমন কলম দ্বারা লিখিত, কলম লিখিত। এখন একটা হচ্ছে কি কলম দ্বারা, আর একটা হচ্ছে কি লিখা, এই দুইটাকে একত্র করে কি বলতেছে, কলম লিখিত। এটা কি কোন একটা জিনিসকে বোঝাচ্ছে, কলম লিখিত বোঝাচ্ছে না কিন্তু। তার মানে কি, এখানে কলম দ্বারা লিখিত এই জিনিসটা কি দুইটা আলাদা বাক্য হচ্ছে, মানে দুইটা আলাদা শব্দ তুমি পাচ্ছ, কলম দ্বারা লিখিত, দুইটা কখন একই মিনিং আসতেছে না। এবং আরেকটা জিনিস মনে রাখবা, তোমার তৎপুরুষ সমাসের ক্ষেত্রে দ্বারা, হতে, থেকে, এই জিনিসগুলো কিন্তু তুমি পেয়ে যাবা। এখন আসো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসটা কিভাবে মনে রাখবা, কর্মধারয়টা কি অনেকটা তৎপুরুষের সাথে মিল পাওয়া যায়। চন্দ্রের মতো মুখ, তাহলে দেখো চন্দ্রের মতো মুখ, চন্দ্রমুখ, চন্দ্রের মতো মুখ মানে কি চন্দ্রমুখ, এখানে কাকে মিন করা হচ্ছে, মুখটাকে মিন করা হচ্ছে, অর্থাৎ কি একটা ফেস কে মিন করা হচ্ছে, যেটা চন্দ্রের মতো। এটা কিন্তু আলাদা বা একাধিক জিনিসকে মিন করা হচ্ছে না, যেখানে তোমার তৎপুরুষে মিন করা হয়েছিল। তৎপুরুষ এবং কর্মধারার মধ্যে এটা হচ্ছে বেসিক পার্থক্য, যে তৎপুরুষে তোমার দুইটা আলাদাকে মিন করা হয়, এবং তোমার কর্মধারয়কে দুইটাই তোমার কি, দুইটা বাক্য কি, সরি দুইটা শব্দ কি করতেছে, তোমার এখানে একটাকে মিন করতেছে। এটা হচ্ছে তাদের মধ্যে বেসিক পার্থক্যটা। সো এইভাবে তোমরা হচ্ছে কি বাকি সমাজগুলো একটু দেখে ফেলবা, সমাজ থেকে একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন নিশ্চিত কমন পাবা। পরবর্তীতে যাও, এরপরে কি দেওয়া আছে দেখো। ওকে, কি সাংঘাতিক ব্যাপার, এটা কোন ধরনের বাক্য, কি সাংঘাতিক ব্যাপার, এটা দিয়ে কি বোঝাচ্ছে, আমাদের বিস্ময়সূচক বাক্য বোঝাচ্ছে, একদম এটা সিম্পল, কি সাংঘাতিক ব্যাপার। তো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে, একটা বা দুইটা, এটা তুমি এমনিতেই পারবা। সো চবিতে যেহেতু তোমার পাস মার্ক কত 3 বাংলাতে, এখন হচ্ছে কি তুমি 3-4 এগুলো ইজিলি তুমি ভাইয়া পেয়ে যাবা ইনশাল্লাহ। ভিডিওগুলো দেখো, তাহলে তুমি ইনশাল্লাহ এগুলো ইজিলি পেয়ে যাবা, কঠিন কিছু না, এগুলা কঠিন না। এই এই যে একটা তোমার কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা কি কে না পারবে বলো, কি সাংঘাতিক ব্যাপার, বিস্ময়সূচক, বুঝছো? আচ্ছা, তো বাংলা নিয়ে পেন খাওয়ার কিচ্ছু নাই, ভালো করবা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথগুলাতে। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক। দেখো লেখক পরিচিতি থেকে একটা না দুইটা প্রশ্ন তোমার পাওয়া যায় লেখক পরিচিতি থেকে। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সৈয়দ ওয়ালিউল্লাহ, ওনারা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখো শেষের কবিতা কি, শেষের কবিতা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস।
সোনার তরী কি কাব্যগ্রন্থ, এবং রাজা কি নাটক, গোরা কি উপন্যাস। মনে রাখবা রাজা, রাজা মানে কি, রাজাকে কোথায় পাওয়া যায়, উপন্যাসে পাওয়া যায় না, রাজাকে মূলত মঞ্চনাটকে পাওয়া যায়। দেখবা মঞ্চনাটক গুলাতে কি করে, রাজার অভিনয় থাকে না, তো ওখান থেকে মনে রাখবা কি রাজা হচ্ছে কি নাটক, গোরা হচ্ছে উপন্যাস, সোনার তরী কাব্যগ্রন্থ, শেষের কবিতা উপন্যাস। যদি আসে এর মধ্যে থেকে আশা করি তোমার এই চারটা অপশনের মধ্যে থেকে একটা দেখবা চলে আসছে, যদি রবীন্দ্রনাথ থেকে আসে, কারণ এগুলো হচ্ছে কি একদম কমন জিনিস, এবং এগুলাই রবীন্দ্রনাথের যে তোমার লেখক পরিচিতি থেকে বা তার কোন গ্রন্থ কি, এগুলো কিন্তু এগুলা থেকে মিললে আসে। শেষের কবিতাটা ভালো ইম্পর্টেন্ট আছে, এটা একটু দেখে নিবা। সোনার তরীটাও ভালো করে দেখে নিবা। সোনার তরীর যে লাইনগুলো আছে এগুলো একটু ভালো করে পড়ো। সোনার তরী লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কয়টা লাইন আছে, একটু কবিতাটা একটু ভালো করে রিডিং করবা, যেহেতু তোমরা কিছুদিন আগে তো এসএসসি পরীক্ষা দিয়েছো, তো তোমরা আশা করি ভালোভাবে এটা পারবা। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া কি দেওয়া আছে আমাদের, উত্তরী শব্দের অর্থ কি, উত্তরী শব্দের অর্থ কি, উত্তর দিক, এটা তো হবেই না, কুয়াশাও হবে না, উত্তরী মানে কি কুয়াশা, মিলতেছে না, সমুদ্র, উত্তরী সমুদ্র এরকম আসে না, আসে কি চাদর আসতেছে, উত্তরী চাদর, চাদর আসতেছে, ঠিক আছে, উত্তরী শব্দের অর্থ কি চাদর বোঝাচ্ছে। এরপরে আসো ভাইয়া আমরা যদি দেখি এখানে, আমি জানি হি ইজ এ ডেড হর্স, আমি জানি কি হি ইজ এ ডেড হর্স, তাহলে এখানে মিনিংটা কাকে বোঝাচ্ছে, ডেড হর্স। যদি বলা হয় যে ডেড হর্সটা কে, মেইনলি কোশ্চেনটা চাচ্ছে কি যে আমি জানি হি ইজ এ ডেড হর্স, এই উক্তিটি কার। এখন ভাইয়া এই জিনিসগুলো মনে রাখতে গেলে না তোমাকে আসলে সম্পূর্ণটাই পড়তে হবে, সম্পূর্ণ নাটকটাই তোমাকে কি করতে হবে, তোমাকে ভালো করে পড়তে হবে। আচ্ছা দেখো, আমি জানি হি ইজ এ ডেড হর্স, সিরাজউদ্দৌলা নাটকে এখানে দেখো কি, এটা কে বলতেছে, ক্লাইভ বলতেছে, এটা কাকে বলতেছে, ক্লাইভ মূলত মীর জাফরকে বলতেছে আমি জানি হি ইজ এ ডেড হর্স, তাহলে এটা কাকে মিন করা হচ্ছে, এই ডেড হর্স হচ্ছে কি তোমার সিরাজউদ্দৌলা, এই ডেড হর্স হচ্ছে কি তোমার সিরাজউদ্দৌলা, বুঝছো। তাহলে যদি কখনো কোয়েশ্চেন আসে সিরাজউদ্দৌলাকে কি হিসেবে মিন করেছিল, মানে কি তোমার কি বলা হয়েছিল, ডেড হর্স বলা হয়েছিল, কে বলেছিল, ক্লাইভ বলেছিল, কার কাছে বলেছিল, মীর জাফরের কাছে বলেছিল, বুঝছো সবাই। তো এইভাবে একটু মনে রাখবা, এগুলো আসলে তোমার অনেক পড়ার বিষয়, কারণ এগুলো তো আসলে একটা লাইন পড়লে তোমার কমন আসবে ওরকম না, বাট এগুলো অনেকটাই পড়ার বিষয়, বুঝছো। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি আছে 7 নম্বর প্রশ্নে, সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম কত সালে, তার মানে দেখো লেখক পরিচিতি থেকে কিন্তু অলরেডি আমরা দুইটা পেয়ে গেছি, রবীন্দ্রনাথ পাইলাম, সৈয়দ ওয়ালিউল্লাহ পেলাম। তাহলে সৈয়দ ওয়ালিউল্লাহ জন্ম হচ্ছে কি 1922 সালের 15ই আগস্ট, 15ই আগস্ট সৈয়দ ওয়ালিউল্লাহ জন্ম হচ্ছে কবে, 1922 সালের 15ই আগস্টে উনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা একটু সৈয়দ ওয়ালিউল্লাহ লেখক পরিচিতি থেকে আরো বিস্তারিত একটু জেনে নিই। দেখো আশা করি লেখক পরিচিতি থেকে কোশ্চেন আসলে এগুলোর মধ্যে থেকে তুমি কমন পাবা। তাহলে সৈয়দ ওয়ালিউল্লাহ জন্ম 1922 সালের 15ই আগস্ট। এরপর দেখো তার মৃত্যু কবে, 1971 সালের 10ই অক্টোবর, 1971 সালের 10ই অক্টোবর। এখন আসো তার লিখিত উপন্যাস কোনগুলা, লাল সালু, এটা তো আমাদের আছে, চাঁদের অমাবস্যা, আচ্ছা তারপর কি কাঁদো নদী কাঁদো, লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো। তাহলে মনে রাখবা অমাবস্যা রাতে লাল সালু কি করতেছিল, কাঁদতেছিল, অমাবস্যা রাতে লাল সালু কাঁদতেছিল, এটা হচ্ছে কি তার উপন্যাস। নাটকের ক্ষেত্রে কি আছে দেখো, বহিপীর, নাটকের ক্ষেত্রে কি আছে, বহিপীর, তরঙ্গভঙ্গ, উজানের মৃত্যু, সুরঙ্গ। তাহলে তরঙ্গভঙ্গ এবং কি তোমার সুরঙ্গ দুইটার মধ্যে একটু মিল আছে না। আর বহিপীর কি, বহিপীর হচ্ছে, বহিপীর কোথায় যান, উজানে গিয়ে মারা গেছেন, বহিপীর উজানে গিয়ে মারা গেছেন। তো এরকম একটা দিয়ে মনে রাখতে পারো, এগুলো হচ্ছে কি তার নাটক, বহিপীর উজানে গিয়ে মারা গেছেন। তাহলে কি বহিপীর এবং উজানের মৃত্যু এগুলো হচ্ছে কি তার নাটক, এবং তরঙ্গভঙ্গ সুরঙ্গ, তরঙ্গভঙ্গ সুরঙ্গ একটা মিল পাওয়া যাচ্ছে না আমাদের, তো এই জিনিসটা হচ্ছে কি তার নাটক। আর উপন্যাস কোনগুলো, লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, এইগুলো একটু ভালো করে মনে রাখো, বুঝছো। আচ্ছা, এরপর চলো আমাদের কি বলা আছে যে তোমার কোনটি কাজী নজরুল ইসলামের রচনা। দেখো শবনম, চন্দ্রবিন্দু, চিহ্নপত্র, আমি অনাহারী। আমরা এর আগে একটু ওই পাশে একটু চলে যাই, হ্যাঁ আমরা একটু ওই পাশে চলে যাই, ওইটা একটু দেখে আসি। দেখো কি বলা আছে যে তোমার কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ কোনগুলো, মূলত কোনগুলো কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ, একটু মানে কষ্ট টাইপের জিনিসগুলো থাকে, যেমন ব্যথার দান, রিক্তের বেদন। তাহলে প্রথমত কষ্ট, তাহলে কষ্ট পেলে কোথায় যায়, মানুষ চাঁদ দেখতে যায়, চন্দ্রে গেল, ঠিক আছে, এবং চন্দ্রে গেলে রাতের বেলা যায় না, তখন কি শিউলি ফুলের গন্ধ আসে। মনে রাখবা মানুষের যখন ব্যথা হয়, ব্যথা মানে কি কষ্ট পায়, কষ্ট মানে কি ব্যথার দান, রিক্তের বেদন, তখন কোথায় যায়, রাতের বেলা আকাশে চাঁদ দেখতে যায়, এবং রাতের বেলা যখন যায় তখন কি পাশ থেকে শিউলি ফুলের গন্ধ আসে। তাহলে এইগুলো হচ্ছে কি কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ। তো আমরা যদি একটু দেখি যে আমাদেরকে যেটা দেওয়া হয়েছিল কোয়েশ্চনটা, সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হবে। দেখো সেই কোয়েশ্চেন অ্যান্সারটা হচ্ছে কি এখানে, তাহলে চন্দ্রবিন্দু হচ্ছে কোনটি, কাজী নজরুল ইসলামের রচনা, চন্দ্রবিন্দু হচ্ছে কি কাজী নজরুল ইসলামের রচনা, বুঝছো সবাই। ওকে, তাহলে গল্প গ্রন্থ এইগুলো যেগুলো আছে এগুলো একটু দেখে ফেলবা, চলে আসলে আসতেও পারে কিন্তু। নেক্সট দেখো আমরা যদি দেখি
মোহাম্মদনগর গ্রামের পার্শ্ববর্তী গ্রামের নাম কি? তো এই জিনিসগুলো তো আসলে একটা ভিডিও দেওয়া হয় না, এগুলো হচ্ছে কি তোমাকে ডিটেইলে ভালো করে তোমার লাল সালু উপন্যাসটা পড়তে হবে। তাহলে মোহাম্মদনগর গ্রামের পার্শ্ববর্তী গ্রামের নাম কি? আউয়ালপুর। এখন আসো ইম্পর্টেন্ট আরো কয়েকটা ইনফরমেশন এখান থেকে আমি দিয়ে দেই, তাহলে আশা করি তোমাদের একটু হেল্প হবে। এখন দেখো এখানে কি আছে, যে লাল সালু উপন্যাসে একটা হাসপাতাল উল্লেখ করা হয়েছে। হাসপাতালটা কোথায়? করিমগঞ্জে। যদি আসে যে হাসপাতালটা কোথায়? করিমগঞ্জে। এখন আসো গারো পাহাড় থেকে মধুপুরের দূরত্ব কতটুকু? 3 দিন সময় লাগে। গারো পাহাড় থেকে মধুপুর যেতে কতদিন সময় লাগে? 3 দিন সময় লাগে। আচ্ছা, এরপর আসে কি? বড় নদী। আচ্ছা, লাল সালু উপন্যাসে একটা বড় নদীর কথা উল্লেখ আছে না? এই বড় নদীটা কোথায়? 4 গ্রাম পরে। কয় গ্রাম পরে? 4 গ্রাম পরে। তো এই ইনফরমেশন গুলো একটু জেনে রাখো, ইম্পর্টেন্ট, তাই আমি এখানে দিয়ে রাখছি, বুঝছো? আচ্ছা, আমাদের আশা করি মনে হয় 10টা কোশ্চেন দেখে ফেলছি এখন। ও আচ্ছা, আরেকটা রয়ে গেছে। কোহেলি উত্তরিতলে দেশ সন্ন্যাসী। কোহেলি উত্তরিতলে, এটা কোত্থেকে আসে? তাহারি পরে মনে। তো তোমাদের মানে পদ্মের মধ্যে তাহারি পরে মনে, সোনার তরী, 18 বছর বয়স, এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। তিনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মনে থাকবে। আচ্ছা, তাহলে দেখো কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী শূন্যস্থানে কি বসবে? তার মানে কি? মাঘের সন্ন্যাসী, মনে রাখবা কি? মাঘের সন্ন্যাসী। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি। এখন দেখছো এই লাইনটা থেকে কিন্তু, এই লাইনটা উত্তরী, মনে আছে একটা তোমার আসছিল, শব্দার্থ আসছিল আমাদের শুরুর দিকে। তাহলে উত্তরী কি? চাদর। চাদরের তলে কুহেলি, চাদরের তলে, চাদরের তলে মাঘের সন্ন্যাসী। মাঘ মাসে কি শীত থাকে না? তাহলে শীতের সময় কি পরে? চাদর পরে। এই উত্তরী কিন্তু আমাদের চলে আসছিল, বুঝছো? তাহলে দেখছো কিভাবে আসে লাইনগুলো থেকে কোশ্চেন। আচ্ছা, তো ক্লাসটা কেমন লাগছে তোমরা যা জানাইতে পারো। যেহেতু আমি বাংলা ক্লাস নরমালি নেই না, বা তোমাদের জন্য আমি খুব ইমার্জেন্সি ভাবে বাংলাগুলো দিচ্ছি। আমাদের প্রতিনিয়ত রিস্টার্ট 2.0 এর ক্লাস চলতেছে, এবং এর ফাঁকে ফাঁকে তোমাদেরকে যতটুকু দেওয়া। আর তোমরা যারা কৃষি গুচ্ছ এবং গুচ্ছ পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমরা জানো যে বাংলাদেশের সব একটা মাত্র কোর্স রিস্টার্ট 2.0, যেখানে তুমি, হ্যাঁ কেন একটা মাত্র বললাম, যেখানে তুমি গুচ্ছ এবং কৃষির প্রস্তুতি নিলে, এখানে তুমি গুচ্ছ এবং কৃষি দুইটা সেগমেন্টেরই টপ করা ভাইয়াদের তুমি এখানে পাচ্ছ। শুধুমাত্র স্পেশালাইজ, যখন তোমাকে বলা হবে কি স্পেশালাইজ, তখন এখানে রিস্টার্ট 2.0 এর নামটা আসবে। কেননা এখানে তুমি গুচ্ছ এবং কৃষি দুইটা টপারদেরকে এখানে একসাথে পাচ্ছ। এখানে তোমার গুচ্ছতে প্রথম হওয়া ভাইয়াও আছে, মারুফ, সে কৃষিতে থার্ড ছিল। বাকি যাদেরকে দেখতেছো সবাই কিন্তু বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছো। এরকম একটা কোর্স যেখানে তুমি সবাইকে একসাথে পাচ্ছ, যেটাতে কিনা এখন ক্লাস শুরু হয়ে গেছে। অলরেডি আমাদের 2টা ক্লাস হয়ে গেছে। তো যারা এনরোল করো না, এনরোল করে ফেলো। আমাদের এই কোর্সে কিন্তু এবার তোমরা ম্যাটেরিয়ালস পাবা, প্র্যাকটিস বুক, ওএমআর বুক পাবা, তারপর লাস্ট 5 সাজেশন। মার্চ মাসের 10 তারিখে তোমাদের কাছে কিন্তু ম্যাটেরিয়ালস গুলো পৌঁছে যাবে। সো আগে আগে ভর্তি হয়ে যাও, ক্লাসগুলো যাতে মিস না হয়। আর যারা ভর্তি হতে চাও, পেজে একটা মেসেজ দিয়ে দাও, তাহলে ইনশাআল্লাহ ভর্তি হয়ে যেতে পারবে। এবং গুচ্ছ এবং কৃষির জন্য যদি তুমি প্রিপারেশন নিতে চাও, তাহলে রিস্টার্ট 2.0 একটা বেস্ট অপশন হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।